কুন্তল, আজ রাতটা আমার বাড়ি থেকে গেলে হতো না? দেখ, আকাশটায় কেমন কালো মেঘ করে এসেছে। দেখ, এক্ষুনি মনে হয় মুষলধারে বৃষ্টি শুরু হবে। অসীমের কথা শুনে কুন্তল মাথায় হেলমেট পরতে পরতে বলে, অসীম, তোর বৌদি বাড়িতে একা আছে রে। নতুন জায়গা, সবে সবে এসেছে তো, বাড়িতে একা থাকতে খুব ভয় পাবে। তার মধ্যে এখানে নাকি খুব কারেন্ট যায়। আজকে রাতে যেভাবেই হোক আমাকে বাড়িতে ফিরতে হবে। তুই প্লিজ আমাকে আটকাস না। আর আমি তো এখানেই আছি, এখন 5 বছর থাকবো। এরপরে বরঞ্চ যখন আসবো তোর সঙ্গে রাতে থাকবো, রাত কাটাবো, ঠিক আছে? তুই রাগ করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজ তোকে আটকালাম না। এরপর যখন আসবি আমার বাড়িতে, তখন কিন্তু তোকে ছাড়বো না, এই বলে রাখলাম। তখন আমি তোকে কিন্তু জোর করেই আটকে রাখবো, তোর কোনো কথা শুনবো না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার আমি যাই অসীম, অনেকটা দেরি হয়ে গেল। আকাশে ইতিমধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হলো বলে। সাবধানে যাস, কাল অফিসে দেখা হবে। হ্যাঁ, আসি। এই বলে কুন্তল অসীমের বাড়ি থেকে বামনডাঙ্গায় নিজের বাড়িতে রওনা দেয়। মাত্র 5 মাস হয়েছে কুন্তল তার বউ ত্রিপর্ণাকে নিয়ে বহরমপুরে বামনডাঙ্গা বলে একটি ছোট অখ্যাত গ্রাম আছে, সেই গ্রামে পোস্টমাস্টারের কাজের সূত্রে কলকাতা থেকে বদলি হয়ে আসে এবং পোস্ট অফিসের খুব কাছাকাছি মাত্র 15 মিনিটের হাঁটা পথে একটা একতলা বড় বাড়ি পেয়ে যায় কুন্তল ও ত্রিপর্ণা থাকার জন্য। কুন্তল নতুন পোস্ট অফিসে জয়েন করার 2 সপ্তাহের মধ্যে পোস্ট অফিসের যে কজন কলিগ ছিল তাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, বিশেষ করে অসীমের সঙ্গে। অসীমের সঙ্গে কুন্তলের গভীর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে 2 সপ্তাহের মধ্যে। আর অসীমের সঙ্গে কুন্তলের গভীর বন্ধুত্ব হওয়ার পর থেকে তারা দুজন যেন একে অন্যের ছাড়া থাকতেই পারত না। অফিসের অন্য কলিগরা ওদের দুজনের এই গভীর বন্ধুত্ব দেখে বলতো দুজন যেন একেবারে হরিহর আত্মা। কুন্তল অন্ধকার গ্রামের রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে অসীমদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত ভাঙা ক্লাব ঘর পড়ে। সেই ভাঙা ক্লাব ঘরটা পেরোতেই আকাশ বাতাস কাঁপিয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সেই সঙ্গে জোরে জোরে বাজ পড়তে এবং মুষলধারায় বৃষ্টি শুরু হয়। মুষলধারায় বৃষ্টি শুরু হতে দেখে কুন্তল বাইকটা নিয়ে ভাঙা ক্লাব ঘরের খড়ের ছাউনির তলায় এসে দাঁড়ায় এবং হাত ঘড়িতে সময়টা একবার দেখে নিয়ে বিরক্তি ভরা মুখে বলে, ইস, রাত 9:30 বাজতে চললো। আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি 11:30 বেজে যাবে। এতটা সময় ত্রিপর্ণা বাড়িতে একা একা কি করছে কে জানে। এই কথা বলে কুন্তল ভাঙা ক্লাব ঘরের খড়ের ছাউনির তলায় একটা কাঠের বেঞ্চি পাতা ছিল, সেই বেঞ্চিতে বসে বৃষ্টিটা কখন থামবে সেই অপেক্ষায় বসে থাকে। এরপর 1 ঘন্টা পর বৃষ্টির বেগটা একটু কমলে আবার কুন্তল বাইকে করে নিজের গন্তব্যের দিকে রওনা দিতে শুরু করে এবং কুন্তল গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে দেখে অসীম যে গ্রামে থাকে সেই গ্রামের রাস্তাঘাট পুরো অন্ধকার ঘুটঘুট করছে আর সারা রাস্তাটা ফাঁকা, কোনো লোকজন নেই। রাস্তার পাশে যে বড় বড় জঙ্গল ও ঝোপঝাড়গুলো আছে সেই ঝোপঝাড়গুলোর মধ্যে থেকে ব্যাঙ ও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বাইকের হেডলাইটের যেটুকু আলো রাস্তায় পড়ছিল সেইটুকু আলোয় কুন্তল দেখে গ্রামের সারা রাস্তাটা ইতিমধ্যেই জল কাদায় ভরে গেছে আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে সেই সঙ্গে। এরপর কুন্তল যেই নিত্যানন্দপুর গ্রামের রাস্তায় ঢুকতে যাবে আবার মুষলধারায় বৃষ্টি শুরু হয়। এবারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। কুন্তল এই মুষলধারার বৃষ্টির মধ্যে বাইক চালাতে চালাতে দেখে নিত্যানন্দপুর গ্রামের রাস্তার আশেপাশে কোনো শিব মন্দির বা ক্লাব ঘর বা ভাঙা পরিত্যক্ত বাড়ি নেই যে এই মুষলধারার বৃষ্টির মধ্যে বাইকটাকে দাঁড় করিয়ে মাথা বাঁচাবে। মুষলধারার বৃষ্টির মধ্যে কুন্তল নিত্যানন্দপুর গ্রামের মধ্যে দিয়ে বেশ খানিকটা বাইক চালানোর পর একটা ঝাঁকড়া অশ্বত্থ গাছের তলায় বাইকটা থামিয়ে দেয়
এবং বাইকে বসেই কুন্তল চোখটা কুঁচকে গ্রামের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে বলে ওঠে, ওই যে দূরে একটা একটা মাঠ দেখা যাচ্ছে মনে হচ্ছে। ওই মাঠের পাশে একটা আলো জ্বলতে দেখা যাচ্ছে। ওটা কি দোকান নাকি? এই বলে কুন্তল চোখটা কুঁচকে ভালো করে উকিঝুঁকি মেরে দেখতেই দেখে সত্যি সত্যি মাঠের পাশে একটা ছোট দোকান রয়েছে। মাঠের পাশের দোকানটা দেখতেই কুন্তল বলে ওঠে একটু অবাক গলায়, সকালবেলা তো এই মাঠের পাশ থেকে অসীমের বাড়িতে যখন যাচ্ছিলাম তখন তো দোকানটা চোখে পড়েনি। হয়তো আমি খেয়াল করিনি। এই বলে কুন্তল বাইকটা চালিয়ে সেই দোকানের আলো লক্ষ্য করে সেই দিকে কিছুটা এগোতেই দেখে সত্যি সত্যি ওই মাঠের পাশে একটা দোকান আছে। দোকান বললে ভুল হবে, একটা খাবার হোটেল, কিন্তু খুব ছোট। এরপর কুন্তল বিদ্যুৎ চমকানোর আলোয় দেখে সেই খাবার হোটেলের গায়ে একটা হলুদ সাইনবোর্ড লাগানো আছে। সেই সাইনবোর্ডের গায়ে কালো কালি দিয়ে বড় বড় অক্ষরে খাবার হোটেলটার নাম লেখা আছে, রতনের পাইস হোটেল। কুন্তল হোটেলটার নাম দেখে বুঝল এটা একটা পাইস হোটেল। কুন্তলকে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হোটেলের ভেতর থেকে বছর 55-56 বছরের একটা মধ্যবয়স্ক লোক হাতে হ্যারিকেন নিয়ে বেরিয়ে আসে এবং কুন্তলের মুখের সামনে হ্যারিকেনের আলোটা ধরে কুন্তলকে একবার ভালো করে প্রত্যক্ষ করে নিয়ে সেই মধ্যবয়স্ক লোকটা ক্ষণক্ষণে গলায় বলে ওঠে, এ বাবা, তুমি তো দেখছি পুরো ভিজে নেতা হয়ে গেছো। আরে আসো আসো, আমার হোটেলের ভেতরে আসো, দেখিনি এই বৃষ্টির মধ্যে তোমাকে আর বাইরে থাকতে হবে না। মধ্যবয়স্ক লোকটার কথা শুনে কুন্তল তার বাইকটা হোটেলের বাইরের এক পাশে সাইড করে রেখে হোটেলের ভেতর ঢুকতে ঢুকতে বলে সেই মধ্যবয়স্ক লোকটার উদ্দেশ্যে, ওহ কাকা, এই ঝড় বাদলের রাতে আপনার এই ছোট্ট হোটেলে আমাকে কিছুক্ষণের জন্য থাকতে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। সেই তখন থেকে মাথা বাঁচানোর জন্য একটা আশ্রয় খুঁজছিলাম। আরে ভাই, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামছে আপনি আমার এই হোটেলেই থাকুন, কোনো অসুবিধা নেই। আর কারণ বাইরে যা বৃষ্টি পড়ছে আজ আর আমার মনে হয় বাড়ি যাওয়া হবে না। ঠিকই বলেছেন, আজকে রাতে মনে হয় আর এই বৃষ্টি থামবে না, যা শুরু হয়েছে। তা বাবা, তুমি এই ঝড় বাদলের রাতে কোথায় গিয়েছিলে? সাহেবগঞ্জে আমার এক অফিস কলিগের বাড়ি, ওর মেয়ের অন্নপ্রাশনে নেমন্তন্ন ছিল দুপুরবেলা, তাই গিয়েছিলাম। কিন্তু বাড়ি ফিরতে যে এতটা রাত হবে সেটাই বুঝিনি, কারণ ওখান থেকে আমি 8:30 নাগাদ বেরিয়েছি। সেই দুপুরবেলা নেমন্তন্ন বাড়িতে কখন খেয়েছো? এতটা রাত হয়ে গেছে, নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়ে গেছে, কি তাই তো? না না কাকা, খিদে পাইনি। দুপুরবেলা আমি পেট ভর্তি করেই খেয়েছি, নেমন্তন্ন বাড়িতে ছিলাম তো। আপনি আমার রাতের খাবার নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি বসুন চুপ করে। সে তুমি নেমন্তন্ন বাড়িতে কখন খেয়েছো, সে তোমার খাবার কখন হজম হয়ে গেছে সে আমি সবই বুঝছি। আর তোমার এমন মুখ দেখেই সবটা বোঝা যাচ্ছে। তোমার মুখটা কেমন যেন খিদে চোটে পুরো শুকনো হয়ে গেছে। এই তুমি বসো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে কাকা, বললাম তো আমার খিদে পাইনি, আপনি ব্যস্ত হবেন না। তুমি আমার এই পাইস হোটেলে প্রথমবার এসেছো, তোমাকে আমি না খাইয়ে ছাড়ছি না। এই বলে লোকটা বড় স্টিলের থালায় গরম গরম ভাত, সেই ভাতের পাশে নুন, পাতি লেবু ও ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, তারপর ছোট একটা বাটিতে পাতলা মুসুরির ডাল ও আর একটা বাটিতে নানা ধরনের সবজি ঝোল ও আরেকটা ছোট বাটিতে বড় সাইজের একটা পাবদা মাছের পিসের ঝোল ইত্যাদি খাবারগুলো নিয়ে কুন্তলের সামনের টেবিলের ওপর সাজিয়ে রাখতেই কুন্তল খাবারগুলো দেখে জিভে জল এসে যায়। সে এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে খাবারগুলো গলাধ্যকরণ করতে শুরু করে। কুন্তল খেতে খেতে মধ্যবয়স্ক লোকটার দিকে তাকিয়ে বলে, এইসব খাবার আপনি নিজের হাতে রান্না করেছেন? হ্যাঁ, আমি নিজের হাতেই রান্না করেছি। প্রতিদিন আমার এই হোটেলে যেসব খাবার হয়
সেই রান্নাগুলো আমি করি নিজের হাতে। আর একটা লোক আছে বটে, কিন্তু সে ওই অল্প একটু সাহায্য করার জন্য। বাহ, আপনার রান্নার হাতটা তো বেশ খাসা। অনেকদিন পর খুব তৃপ্তি করে খাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ বাবা তোমাকে। কুন্তলের খাওয়া শেষ হলে সে হাত মুখ ধুয়ে বেঞ্চের ওপর বসে বাইরের মুষলধারা বৃষ্টি দেখতে দেখতে মধ্যবয়স্ক লোকটার উদ্দেশ্যে বলে, আজ রাতে মনে হয় আর এই বৃষ্টি থামবে না। আজ মনে হচ্ছে আমাকে আপনার এই পাইসের হোটেলই রাত কাটাতে হবে। আমার এই হোটেলটা এত ছোট, একটা ছোট চৌকিও নেই যে তোমাকে আমি শুতে দেব। আরে না না, আপনার এই হোটেলে আমি বেঞ্চে বসে সারা রাত কাটিয়ে দিতে পারবো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার রাত জাগার অভ্যেস আছে, আর আপনি তো এখানে আছেন, আপনার সঙ্গে দিব্যি গল্প করে সারা রাত কেটে যাবে। তা তুমি যখন সারা রাত আমার সঙ্গে গল্প করবে বলে ঠিকই করেছ, তাহলে এই ভূতের গল্প শুনতে কি তুমি পছন্দ করবে? এই ঝড় বৃষ্টির রাতে এই ভূতের গল্প কিন্তু একেবারে ভালো জমবে। হ্যাঁ, অনেকদিন ভূতের গল্প শুনিনি। সেই কোন ছোটবেলায় ঠাকুমার কাছে ভূতের গল্প শুনতাম খেতে খেতে, আজ অনেক বছর কেটে গেছে। কেউ আমাকে ভালোবেসে ভূতের গল্প শোনায়নি। আজ আপনি বলুন, আমি শুনি। বেশ তো, তাহলে শোনাই বাবা তোমাকে ভূতের একটা গল্প। আমার জীবনে ঘটে যাওয়া একেবারে সত্যিকারের খাঁটি ভৌতিক ঘটনা। এই বলে মধ্যবয়স্ক লোকটা বেঞ্চের ওপর দু পা তুলে আয়েশ করে বসে। তারপর বাইরের দিকে তাকিয়ে তার জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক ঘটনা কুন্তলকে বলতে শুরু করে। বাবা, এই আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া যে ভৌতিক ঘটনাটা আজ বলতে চলেছি, সেই ভৌতিক ঘটনাটা ঘটেছে আজ থেকে 5 বছর আগে। তখন আমি আমার পরিবারকে নিয়ে এই নিত্যানন্দপুর গ্রামে থাকতাম না, সাহেবগঞ্জ গ্রামে একটি ছোট্ট বাড়িতে ভাড়া থাকতাম। আর আমার পরিবার বলতে আমি আমার স্ত্রী রেখা, আমার ছোট্ট 19 বছরের মেয়ে আয়না, আর আমার ওই ছোট 12 বছরের ছেলে টুকাই। এই ছিল আমাদের 4 জনের একটা সুখী সংসার। আমি তখন এই নিত্যানন্দপুর গ্রামের এই জায়গায় আমার এই হোটেলটা বানিয়ে নতুন ব্যবসা শুরু করেছি বলে আমার হোটেল ব্যবসাটা তখন রমরমিয়ে চলতে লাগলো। আর আমার হাতে তখন এই হোটেল ব্যবসা থেকে প্রচুর টাকা আসতে শুরু করলো। এরপর আমি হোটেল ব্যবসা থেকে কিছুটা টাকা জমিয়ে এই নিত্যানন্দপুরে আমার হোটেলের কাছাকাছি একটা জমির ওপর বড় বাড়ি পড়েছিল। সেই বাড়িটা আমি কিনে নিই, এবং ওই বাড়িতে ঢোকার পর থেকে আমার পরিবারের সঙ্গে কি কি ভৌতিক ঘটনা ঘটেছে এবং আমার পরিবারের প্রত্যেক সদস্যের ওপর কি কি ভয়ঙ্কর কোপ নেমে এসেছে, সেটাই আজ বলতে চলেছি তোমাকে। ওই বাড়িটা ছিল আমার কাছে একেবারে অভিশপ্ত। আজ ওই বাড়ির জন্য আমি আমার পরিবারকে হারিয়েছি, জানো তো বাবা। আপনি একটা বাড়ির জন্য আপনার পরিবারকে হারিয়েছেন, কিন্তু সেটা কিভাবে কাকা, বলুন তো। হ্যাঁ, শোনো তবে বলি। মধ্যবয়স্ক লোকটা চোখের জল মুছে বলতে শুরু করলো তার নতুন বাড়ির ভয়ঙ্কর কাহিনী। আমি আমার পরিবারকে নিয়ে সাহেবগঞ্জের ভাড়া বাড়ি ছেড়ে আমার কেনা নতুন বাড়িতে যেদিন উঠলাম, সেই দিন ছিল ওই বাড়িতে গৃহপ্রবেশ, মানে নারায়ণ পূজা। ওই দিন পুজোর সময় একটা ছোট অথচ একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হলো, বাড়ির সকলে যখন পুজোয় বসেছি, ঠাকুরমশাই যখন যজ্ঞ শুরু করবে, হঠাৎ কোথা থেকে একটা মরা চড়াই পাখি উড়ে এসে যজ্ঞ বেদির যজ্ঞ কুণ্ডের ভেতর পড়তেই আমরা বাড়ির সকলে এই অদ্ভুত কাণ্ড ঘটতে দেখে অবাক হয়ে যাই।
আর ঠাকুরমশাই যজ্ঞ কুণ্ডের ভেতর মরা চড়াই পাখিটা পড়ে থাকতে দেখে ভয় কাঁপা কাঁপা গলায় বলে ওঠে আমাদের উদ্দেশ্যে, রতন, যজ্ঞ শুরু হওয়ার আগে যজ্ঞকুণ্ডের ভেতর মরা চড়ুই পাখি উড়ে এসে পড়া কিন্তু ভালো লক্ষণ নয়, এই বলে দিলাম। তোমরা এই বাড়িতে এসেছো, খুব সাবধানে থেকো, কিন্তু খুব সাবধানে। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমার স্ত্রী রেখা ভয় পেলেও আমি ভয় পেলাম না, কারণ আমি কোনোদিনও ভূত প্রেত ও অলৌকিক ঘটনায় খুব একটা বিশ্বাস করতাম না। পুরোপুরি একেবারে যাকে বলে নাস্তিক ছিলাম। এই কথা বলার পর আমি যজ্ঞকুণ্ডের ভেতর থেকে মরা চড়াই পাখিটা ফেলে দিতেই ঠাকুরমশাই যজ্ঞ শুরু করেন ঠিকই, কিন্তু যজ্ঞ করার সময় যজ্ঞকুণ্ডের জ্বলন্ত আগুনে ঠাকুরমশাই যতবার ঘিয়ের আহুতি দিতে যান ততবারই যজ্ঞকুণ্ডের আগুন নিভে যায়। খুব অদ্ভুতভাবে যেন কেউ ইচ্ছে করে যজ্ঞ নষ্ট করার চেষ্টা করছে। এই ঘটনা একবার চলার পর কোনো রকমভাবে ঠাকুরমশাই যজ্ঞ ও গৃহপ্রবেশের সব পুজো কর্ম শেষ করে আমাদের বাড়ি থেকে যাকে বলে একেবারে পালান। কোনো বুদ্ধি না নিয়ে কিসের একটা ভয় যেন উনি একেবারে পালান। ঠাকুরমশাইকে ওইভাবে চলে যেতে দেখে আমার স্ত্রী রেখা কিন্তু বেশ ভয় পেয়ে যায়। সে ভয় মাখানো গলায় আমাকে বলে, ওগো, ঠাকুরমশাই কোনো বুদ্ধি না নিয়ে আমাদের এই নতুন বাড়ি থেকে চলে গেলেন কেন বলো তো? আর আর উনি বললেন না, এই নতুন বাড়িতে এসেছো, একটু সাবধানে থেকো, এই সব কথা কেন বললেন গো? আচ্ছা, এই বাড়িতে এমন কিছু নেই তো যে আমাদের ক্ষতি করবে? আমি রেখার এই কথাগুলো শুনে একটু রেগে যাই আর বলি, তুমি ঠাকুরমশাইয়ের কথা বাদ দাও তো। উনি পুরনো দিনের মানুষ, কি বলতে কি বলেছেন ঠিক নেই। নতুন বাড়িতে এসেছো, ভালোভাবে সাজিয়ে গুছিয়ে থাকো, আমার কানের মাথা খেও না, যাও নিজের কাজে যাও। আমি হোটেলে যাই, আজ হোটেলে যেতে আমার অনেক দেরি হয়ে গেল। এই কথা আমার স্ত্রীকে বলে আমি হোটেলে নিজের কাজে চলে যাই। গৃহপ্রবেশের দিন এই অদ্ভুত ধরনের ঘটনা ঘটার পর নতুন বাড়িতে বেশ এক সপ্তাহ আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। এক সপ্তাহের পর একদিন মাঝরাতে আমার মেয়ে আয়নার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। এখানে বাবা তোমাকে বলে রাখি, আমরা নতুন বাড়িতে আসার পর যে যার আলাদা আলাদা ঘরে শুতাম রাতে। আমার নতুন বাড়িটায় একতলায় দুটো বড় বড় ঘর, আর ছাদে সিঁড়ি দিয়ে উঠতে সিঁড়ির ডান দিকে দুটো বড় বড় ঘর। একটা আমার মেয়ের ঘর, আর একটা পাশে চিলে কোঠার ঘর, এবং দুটো ঘরের সামনে বড় ছাদ। একতলার দুটো ঘরে একটাতে আমি আর আমার স্ত্রী রেখা, অন্যটাতে আমার ছেলে টুকাই, আর উপরে চিলে কোঠার ঘরের পাশের ঘরটাতে আমার মেয়ে আয়না থাকতো। নতুন বাড়িতে আসার এক সপ্তাহ পর একদিন মাঝরাতে আমরা বাড়ির সকলে ঘুমাচ্ছি। গভীর ঘুমে হঠাৎ মাঝরাতের দিকে একটা চিৎকার শোনা যায়, মা, বাবা, তোমরা তাড়াতাড়ি উপরে আসো, দেখে যাও, দেখে যাও আমার বিছানায় আমার পাশে ওটা কে ঘুমোচ্ছে। আমার মেয়ের চিৎকার শুনে আমি আর আমার স্ত্রীর ঘুমটা ভেঙে যায়, এবং আমার স্ত্রী রেখা ধরফর করে বিছানায় উঠে বসে কান খাড়া করে ঘরের উপরের দিকে তাকিয়ে বলে আমাকে, ওগো, আয়না এই মাঝরাতে এইভাবে চিৎকার করছে কেন বলো তো? ওর কিছু হলো না তো? ও কোনো বিপদে পড়লো না তো? ইতিমধ্যেই আমি বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা খুলতে খুলতে বলি, বিছানায় বসে বকবক না করে চলো উপরে গিয়ে দেখি মেয়েটার কি হলো। ও রাত দুপুরে এইভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন, চলো দেখি। আমার কথা শুনে রেখা বিছানা ছেড়ে উঠে আমার সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে আসে। আমরা দুজন দেখি আয়নার চিৎকার শুনে আমাদের ছেলে টুকাইও ঘুম থেকে উঠে পড়ে ঘরের বাইরে বেরিয়ে এসেছে, আর আমাদের দুজনকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে
টুকাই জিজ্ঞাসা করে বেশ ভয়ার্ত গলায়। মা, দিদি মাঝরাতে চিৎকার করছে কেন? ছেলের প্রশ্ন শুনে রেখা টুকাইয়ের কাছে ছুটে যায় আর জড়িয়ে ধরে বলে, জানি না বাবা, তোর দিদি এইভাবে মাঝরাতে চিৎকার করছে কেন। চল চল ওপরে গিয়ে দেখি। এই বলে আমরা দুজন টুকাইকে নিয়ে ছুটে সিঁড়ি দিয়ে উঠে আয়নার ঘরে ঢুকে আয়নার ঘরে আলো জ্বালতেই দেখি আয়না বিছানার ওপর বসে কোলের ওপর মুখ গুঁজে ঠক ঠক করে কাঁপছে আর চিৎকার করে সমানে বলছে, মা, বাবা, তোমরা তোমরা কোথায়? তাড়াতাড়ি ওপরে আসো। দেখো দেখো, আমার আমার বিছানায় আমার পাশে ওটা ওটা কে শুয়ে? আয়নাকে ওইভাবে ঠকঠক করে কাঁপতে দেখে আর চিৎকার করতে দেখে আমার স্ত্রী রেখা ছুটে গিয়ে আয়নাকে জড়িয়ে ধরে আর বলে কাঁদো কাঁদো গলায়, আয়না, আয়না, তোর কি হয়েছে? তুই মাঝরাতে এইভাবে চিৎকার করে আমাদের ডাকছিস কেন? মা, তুমি এসেছো? হ্যাঁ মা, হ্যাঁ মা, এসেছি। কি হয়েছে মা? তুই এইভাবে ঠকঠক করে কাঁপছিস কেন? কিছু দেখে কি ভয় পেয়েছিস? মা, আমি তো ঘুমোচ্ছিলাম। হঠাৎ হঠাৎ আমার গায়ে একটা ঠান্ডা নরম স্পর্শ লাগতেই আমার ঘুমটা ভেঙে যায়। আর আর আমি পাশ ফিরে তাকাতেই দেখি আমার জানালা দিয়ে যেটুকু চাঁদের রূপলি আলো বিছানার উপর পড়ছিল, সেই চাঁদের রূপলি আলোয় আমি দেখি আমার পাশে একজন লাল কাপড় পরা মহিলা শুয়ে আছে। তার তার সারা শরীর আগুনে পুড়ে যাওয়ার জন্য শরীরের চামড়াগুলো মোমবাতির মতো খসে খসে পড়ছে। আর আর সেই পোড়া মতো মহিলাটি আমার দিকে ফিরে হলুদ জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। আর 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 আমার গায়ে সমানে হাত বুলোচ্ছে আর আর খিক খিক করে হাসতে হাসতে খ্যানখ্যানে গলায় বলছে, তোরা যদি এই বাড়ি না ছাড়িস আমার হাতে, তোরা কিন্তু খুব তাড়াতাড়ি মরবি, বলে দিলাম। যা যা, তোরা এই বাড়ি থেকে চলে যা, চলে যা। বউটার ওই ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে আর আর ওই কথাগুলো সহ্য করতে না পেরে আমি তখন তোমাদের সেই ভয়তে চিৎকার করে ডাকি। দেখি দেখি বউটা মুহূর্তের মধ্যে একটা কালো কুণ্ডলি ধোঁয়ায় পরিণত হয় আর আর আমার বিছানার পাশের খোলা জানালা দিয়ে হুশ করে বাইরে বেরিয়ে যায়। আমি আয়নার মুখে ওর কিছুক্ষণ আগে দেখা সব ঘটনা শুনে বলি, আরে ধুর, তুই অন্ধকার ঘরের মধ্যে কি দেখতে গিয়ে কি দেখেছিস? এটা তোর মনের ভুল। এই বাড়িতে পোড়া বউ ফৌ কিছু নেই রে। ছাড়, বাদ দে, অনেক রাত হয়েছে, শুয়ে পড় দেখিনি। এই কথা বলে আমি যেই ঘর থেকে বেরোতে যাব, আমার ছেলে টুকাই বলে ওঠে আমাকে, বাবা, দিদি ঠিক কথাই বলেছে। এই নতুন বাড়িতে সত্যি সত্যি একটা পোড়া মতো বউ আছে, জানো? আমি সেই দিন নিজের চোখে দেখেছি। তুইও দিদির মতো এই কথা বলছিস? তা তুই গতকাল কি দেখেছিস বল তো ঠিক করে আমাকে। এই নতুন বাড়ির কোথায় তুই পোড়া মতো বউ দেখেছিস? বাবা, আমি এই বাড়ির পিছনের বাগানে যখন পাশের বাড়ির আমার যে নতুন বন্ধুটা হয়েছে, ওই ঝন্টু, ও এসেছিল, তখন গিয়েছিলাম। আমি আর ও যখন বাগানে খেলা করছি বল নিয়ে, তখন খেলতে খেলতে আমার চোখ যায় বাগানের কোণার দিকে, যে ঝাঁকড়া আম গাছটা আছে না, সেই ঝাঁকড়া আম গাছটার দিকে। আমার চোখ পড়তেই দেখি ওই আম গাছের একটা ডালে একটা লাল শাড়ি পরা পোড়া মতো বউ গাছের ডালে দুটো লম্বা লম্বা পা ঝুলিয়ে বসে আছে, আর আম গাছ থেকে একটা 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 করে আম পেড়ে খাচ্ছে। আর আমার দিকে তাকিয়ে খিক খিক করে হাসছে, কিন্তু মুখে কিছু বলছে না। আর যেমন দিদিকে বলেছে এই বাড়ি ছেড়ে চলে যেতে,
আমি যখন আম গাছের ডালে লাল শাড়ি পরা পোড়া মতো বউটাকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে খুব ভয় পেয়ে যাই। আর ঝন্টুকে জিজ্ঞাসা করি ও ওই পোড়া বউকে দেখতে পাচ্ছে কি না। ঝন্টু বলে, কই না তো, ওই আম গাছের ডালে কোনো পড়া মতো বউ বসে নেই তো। দূর, তুই চোখে ভুল দেখেছিস। আমি ঝন্টুর কথা শুনে রেগে যাই, আর আম গাছের দিকে তাকাতেই সে পোড়া মতো বউটাকে আর আম গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকতে দেখি না। টুকাইয়ের মুখে এই কথা শুনে রেখা ভয়ার্ত গলায় আমাকে বলে, ওগো ওগো, টুকাই আর আয়না কি বলছে? এই বাড়িতে নাকি ভূত প্রেত আছে? আয় দূর, তোমার ছেলে মেয়ের কথা বাদ দাও তো। কি দেখতে গিয়ে কি দেখেছে তা ঠিক নেই। ওদের যত ছেলে মানুষই চিন্তা ভাবনা সব। আই চলো তো। এই বলে আমি আয়নার ঘর থেকে বেরিয়ে আসি। সেদিন রাতে অবশ্য রেখা আমার সঙ্গে আর ঘুমালো না, ঘুমালো আয়নার ঘরে, কারণ আয়না সেই দিন রাতে ভীষণ ভয় পেয়েছিল। আয়নার সঙ্গে এই ঘটনার ঠিক পরদিনই আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনার কথা আমি বাড়ির কাউকে জানাই না, পাছে তারা ভয় পাবে বলে। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা হলো তার পরের দিনই। আমার হোটেল থেকে কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে যায়, ওই ধরো 12টা 12:30, কারণ ওই দিন হোটেলে অনেক কাস্টমার এসেছিল। আমি যখন বাড়ির গেট দিয়ে ঢুকি দেখি সারা বাড়ি একেবারে ঘুটঘুটে অন্ধকার। বাড়ি অন্ধকার দেখে বুঝলাম আমার আসার দেরি দেখে বাড়ির সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এরপর আমি উঠোনের এক পাশে যেই সাইকেলটা রাখতে যাব, হঠাৎ আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা কার যেন নিঃশ্বাস অনুভব করি। ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতেই আমি ভাবি আমার পিছনে হয়তো কেউ দাঁড়িয়ে আছে। এই ভেবে আমি যেই পিছনে ঘুরি দেখি আমার পিছনে কেউ দাঁড়িয়ে নেই। আমি তখন নিজের মনের ভুল ভেবে ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে সেটা জ্বালিয়ে বাড়ির ভেতরে ঢুকি, এবং বাড়ির ভেতর ঢুকে করিডোরের আলোটা জ্বালিয়ে যেই আমি নিজের ঘরে প্রবেশ করতে যাব দেখি কি আমার ঘরের দরজার সামনে পুরুষ মানুষের একজোড়া রক্তাক্ত কাটা পা দাঁড়িয়ে আছে। আমি ঘরের দরজার সামনে এই ধরনের বিভৎস দৃশ্য দেখে গুটি গুটি পায়ে সেই দিকে এগিয়ে যাই দেখার জন্য। আমার ঘরের সামনে যে কে দাঁড়িয়ে আছে রক্তাক্ত পা নিয়ে, সেটাই দেখার জন্য একবার এগিয়ে যাই, কিন্তু ঘরের দরজার সামনে যেতেই আমি আর ওই একজোড়া রক্তাক্ত পা দুটো দেখতে পেলাম না, কিন্তু মেঝের উপর স্পষ্টভাবে সেই রক্তাক্ত পায়ের ছাপ দুটো পরিষ্কার ফুটে উঠেছে। আমি মেঝের ওপর রক্তাক্ত পায়ের ছাপ দুটো দেখে খানিকটা অবাক হই। এই রক্তাক্ত পায়ের ছাপ দুটো কোথা থেকে এলো, আর কিছুক্ষণ আগে যে দুটো কাটা রক্তাক্ত পা দেখলাম সেটা কার পা ছিল? এই কথা ভাবতে ভাবতে আমি বাথরুম থেকে জলের বালতি আর ন্যাতা এনে সেটা ভিজিয়ে যেই রক্তাক্ত পায়ের ছাপটা মুছতে যাব, হঠাৎ আমার কানের পাশে কে যেন ঘর ঘরে গলায় দাঁত কিরমির করে বলে ওঠে, এই বাড়ি ছেড়ে চলে যা, তোরা যদি না যাস আমি কিন্তু সবাইকে মেরে ফেলবো, কাউকে ছাড়বো না, এ বাড়ি আমার, শুধু আমার। কানের সামনে ঘর ঘরে একটা পুরুষের গলা শুনে আমি সঙ্গে সঙ্গে পিছন দিকে তাকাই দেখার জন্য কে এই কথাগুলো আমাকে বলছে। আমি পিছন দিকে ফিরতেই দেখি আমার হাত থেকে 3 হাত দূরে একটা লোক হলুদ পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার সারা শরীর ও মুখে অসংখ্য ক্ষতের চিহ্ন, আর সারা শরীর থেকে টপ টপ করে লাল কালচে রক্ত গড়িয়ে পড়েছে মেঝেতে, আর মেঝেটা লাল রক্তে রাঙা হয়ে উঠেছে।
আমি ভয়ঙ্কর রক্তাক্ত চেহারার লোকটাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, আপনার আপনার নাম কি? আমি দেখলাম আমার এই প্রশ্ন করাতে লোকটা একটা বিকট হাসি হেসে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আমি ঘরের মধ্যে সেদিন রাতে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে এতটা ভয় পাই যে আমি জলের বালতিটা তাড়াতাড়ি বাথরুমে রেখে ঠকঠক করে কাঁপতে কাঁপতে এসে রেখার পাশে চুপচাপ শুয়ে পড়ি। পরদিন সকালে আমার এতটাই জ্বর আসে যে আমি আর হোটেলে কদিন যেতে পারি না। 1 সপ্তাহ পর আবার আমার জ্বর কমলে আমি আবার নিয়মিত হোটেলে যাতায়াত শুরু করি। আমার সঙ্গে ওই দিন রাতে ওই ঘটনা ঘটার পর 2 মাস বাড়িতে আর কারুর সঙ্গে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি, এবং এই 2 মাসের মধ্যে আমার মেয়ের আয়নার বিয়ে ঠিক হয়ে যায়। আয়নার বিয়ের দিন আমাদের বাড়িতে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে আমি তা ভাবতেই পারিনি। এই যে আমার নতুন বাড়িতে 2 মাস কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, এটাই হলো হয়তো ঝড় ওঠার পূর্ব মুহূর্তের লক্ষণ। আয়নার বিয়ের দিন ভোরবেলায় আয়নার দধি মঙ্গলের অনুষ্ঠান মিটে যাবার পর আয়না রেখাকে বলে, মা, আমার শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, আমি একটু ঘরে গিয়ে ঘুমাই। তুমি বরং গায়ে হলুদ শুরু হওয়ার 1 ঘন্টা আগে ডেকে দিও। আমি যদি না ঘুমাই আমার শরীরটা খারাপ করবে এরপর। আচ্ছা, আমরা এখন জল সইতে যাচ্ছি, তুই বরঞ্চ একটু ঘুমিয়ে নে। আমি তোকে গায়ে হলুদ শুরু করার আগে ঠিক ডেকে দেবো, চিন্তা করিস না। মায়ের কথা শুনে আয়না ওর ঘরে ঘুমাতে চলে গেলে রেখা পাড়ার কিছু বৌদিদের নিয়ে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বড় জলাশয় পড়ে। সেই জলাশয়ে জল সইতে যায়। তারপর একটু বেলা বাড়তেই ছেলের বাড়ি থেকে আয়নার জন্য গায়ে হলুদ আসে, এবং আয়নার গায়ে হলুদের সময় হয়ে যাচ্ছে দেখে আর আয়না নিচে নামছে না দেখে রেখা আয়নার ঘরে আয়নাকে ডাকতে যায়। দরজা ধাক্কা দেয় অনেকবার। আয়নাকে ডাকার পর আয়না দরজা খুলছে না দেখে রেখা আমাকে ডাকে। আমি পাড়ার কয়েকজন ছেলেকে নিয়ে আয়নার ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে যা দেখি তা হলো আয়না ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করে। এই কথা বলে মধ্যবয়স্ক লোকটা টুকরে টুকরে কেঁদে ওঠে কিছুক্ষণ সময়ের জন্য। তারপর চোখের জল মুছে আবার কুন্তলকে গল্প বলতে শুরু করে। আয়না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য আমি আর আমার স্ত্রী দেখি কি ওর মুখ ও গহ্বর থেকে জিভটা বেরিয়ে এসে একেবারে বুক পর্যন্ত ঝুলছে, আর জিভটা কেটে যাওয়ার জন্য লাল কালচে রক্ত জিভ থেকে টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়ছে মেঝের উপর। এছাড়া আয়নার 2টো চোখ কোটর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখে আয়না ভয় পেয়েছিল। রেখা আয়নার এই ভয়ঙ্কর বিভৎস দৃশ্য চেহারা সহ্য করতে না পেরে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আয়নাকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে দেখে ছেলের পিসি আমার উদ্দেশ্যে বলে, দেখো গিয়ে, মেয়ের কোনো ছেলের সঙ্গে প্রেম ছিল হয়তো, মেয়ের হয়তো এই বিয়েতে মত ছিল না, তাই মেয়েটা এই কাণ্ড ঘটিয়ে বসেছে নিঘাত বিয়ের দিনে। ছেলের বৌদি ও পিসি এবং
ছেলের বাড়ির লোকেরা আমাকে নানা ধরনের অপমান করে চলে যায় ঠিকই, কিন্তু আয়না যে কেন আত্মহত্যা করলো তখন আমার আর আমার স্ত্রী রেখার কাছে পুরো রহস্য ছিল। পরে ধীরে ধীরে বুঝলাম আয়নার এই পরিণতি কে বা কারা করেছে। আয়নার মৃত্যুর 1 সপ্তাহ পর, সেই দিন ছিল বৃহস্পতিবার, ওই দিন সন্ধ্যাবেলায় আমার স্ত্রী রেখার সঙ্গে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। সেই দিন লক্ষ্মীবার ছিল বলে আমি হোটেলটা খুলিনি। হোটেলের হিসাবের কিছু কাজ ছিল বলে ঘরে বসেই সেই হিসাবের কাজগুলো করছিলাম। সন্ধেবেলায় রেখা রান্নাঘরে রাতের রান্নার আয়োজন করছিল। আমি যখন হিসাবের খাতায় হিসাব লিখছি, রান্নাঘর থেকে হঠাৎ রেখার চিৎকার শুনতে পাই। ওগো, কোথায় আছো? তাড়াতাড়ি একবার এইদিকে এসো, ওই মহিলা আমাদের মেরে ফেললো, দেখো। রান্নাঘর থেকে রেখার চিৎকার শুনে আমি পড়ি কি মরি করে ছুটে যাই, আর গিয়ে দেখি রেখা রান্নাঘরের দরজার বাইরে বসে ভয় থরথর করে কাঁপছে। রেখাকে কাঁপতে দেখে আমি রেখার দিকে ছুটে যাই আর ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করি, ওগো ওগো, তোমার কি হয়েছে? তুমি রান্নাঘরের দরজার বাইরে বসে এইভাবে কাঁপছো কেন? কি হয়েছে, কি হয়েছে বলো আমাকে। আমি যখন সবজিগুলো কেটে ধুয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসাতে যাব, হঠাৎ আমার মনে হলো আমার পিছন থেকে অদৃশ্য কোনো ঠান্ডা হাত এসে আমার ঘাড়টা চেপে ধরলো। চেপে ধরে আমার মাথাটা ওই জ্বলন্ত গ্যাসের দিকে ঠেলে নিয়ে গিয়ে আমার কানের সামনে অদৃশ্য কোনো মহিলা ফিসফিস করে বলছিল, তোরা আমার এই বাড়ি ছেড়ে গেলি না তো? তোর মেয়েকে আমি যেমন করে মেরে ফেলেছি দেখ, এবার তোকে আর তোর ছেলেটাকে কেমন করে মারি তুই নিজের চোখে দেখ। এই কথা বলতে বলতে ওই অদৃশ্য মহিলা আমাকে বলপূর্বক জ্বলন্ত গ্যাসের কাছাকাছি যখন ঠেলে আমার মুখটা নিয়ে যাবে, আমি তখন জোরে জোরে কালী মন্ত্র জপ করতে শুরু করি এবং কিছুক্ষণ কালী মন্ত্র জপ করার পর দেখি আমার ঘাড়ের ওপর থেকে ওই মহিলার অদৃশ্য হাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আমি তখন চিৎকার করতে করতে দৌড়ে রান্নাঘরের বাইরে বেরিয়ে আসি। ওগো, আমার মনে হয় গত 2 মাস আগে আয়না আমাদের যে পোড়া মহিলাটার কথা বলেছিল, ওই পোড়া মহিলাটি আয়নাকে বিয়ের দিন মেরে ফেলেনি তো? হ্যাঁ। রেখার এই প্রশ্ন শুনে আমি চুপ করে রইলাম, কিছু বললাম না রেখাকে। রেখার সঙ্গে রাতে ওই ঘটনার পরদিন সকালে আমার বাড়িতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে আমি তা তখনও জানতাম না। রতনের মুখে আবার মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে কুন্তল বলে ওঠে বেশ অবাক গলায়, আবার আপনার বাড়িতে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটলো? তা এবারে কে মারা গেল কাকা? রেখার সঙ্গে ওই দিন রাতে রান্নাঘরে ওই ঘটনা ঘটার পর আমাদের ছেলে টুকাইকে নিয়ে ওর সঙ্গে ঘুমায় সেই দিন রাতে। পরদিন সকালে রেখার চিৎকারে ও কান্নার আওয়াজে আমার ঘুমটা ভাঙে। ওগো, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখে যাও, আমার আবার একটা বড় সর্বনাশ হয়ে গেছে। রেখার চিৎকারের আওয়াজে ঘুমটা ভেঙে যেতেই আমি বিছানায় ধরফড় করে উঠে বসি আর শুনি রেখার কান্নার আওয়াজটা চিলেকোঠার ঘর থেকে আসছে। চিলেকোঠার ঘর থেকে রেখার কান্নার আওয়াজ শুনে আমি ছুটে ওপরে চিলেকোঠার ঘরের ভেতর যেতেই যা দেখি তা হলো টুকাইয়ের শরীরটাকে কে বা কারা যেন ফালা ফালা করে কেটে চিলেকোঠার সারা ঘরের দেওয়ালে আঠা দিয়ে যেমন ছবি বা ক্যালেন্ডারে আটকায় সেই রকম ভাবে টুকায়ের টুকরো টুকরো দেহগুলো আটকে রেখে দিয়েছে খুব খুব সুন্দর ভাবে। একটা দেওয়ালে মাথা আর একটা দেওয়ালে টুকায়ের কাটা পা আর একটা দেওয়ালে টুকায়ের কাটা হাত। এইরকম ভাবে রেখা চিলেকোঠার ঘরে ভয়ঙ্কর বিভৎস দৃশ্য আর টুকায়ের কাটা দেহগুলো দেখে আমাকে জড়িয়ে ধরে
অয়ার্ত কাঁপা কাঁপা গলায় বলে, ওগো, ওই অদৃশ্য মহিলাটির কাজ। আমরা বাড়ি ছেড়ে চলে যাইনি বলে ও আমাদের ছেলেকে মেরে প্রতিশোধ নিয়েছে। ইতিমধ্যেই রেখার চিৎকার ও কান্নার আওয়াজ শুনে পাড়ার লোকজন ততক্ষণে ছুটে আসে বাড়িতে। আর টুকাইয়ের কাটা রক্তাক্ত দেহগুলো দেখে আমাকে আর আমার স্ত্রীকে একজন বলে, রতনদা, ভালো কথা বলছি, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। এ বাড়িটা কিন্তু ভালো নয়। এই বাড়িতে অতৃপ্ত আত্মাদের বসবাস আছে। এর আগেও আপনাদের মতো অনেক লোক এই বাড়িতে এসেছিল, কিন্তু তারাও দুদিনের বেশি এই বাড়িতে টিকতে পারেনি, এই বাড়ি ছেড়ে পালিয়েছে। আর লোকটার মুখে এই কথা শুনে আমার ভ্রু দুটো কুঁচকে যায়। আর জিজ্ঞাসা করি পাড়ার লোকেদের উদ্দেশ্যে, এই বাড়িতে অতৃপ্ত আত্মাদের বসবাস আছে মানে ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলুন তো, কি বলতে চাইছেন আপনারা? আমার প্রশ্ন শুনে পাড়ার লোকজনের মধ্যে থেকে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এসে আমার নতুন বাড়িতে অতীতে কি কি ঘটনা ঘটেছিল সব বলতে শুরু করে আমাদের দুজনকে। নমস্কার, আমার নাম লক্ষীন দত্ত। আমি এই পাড়ায় পুরনো বাসিন্দা। গত 27 বছর ধরে আমি আমার পরিবারকে নিয়ে এই পাড়াতে আছি। আপনি এখন যে বাড়িতে আছেন আপনার স্ত্রীকে নিয়ে। আমরা এই বাড়িতে আসার 5 বছর আগে একটা দুর্ঘটনা ঘটে এই বাড়িতে। কি দুর্ঘটনা ঘটে কাকা? আজ থেকে 5 বছর আগে এই জমির ওপর এই বাড়িটা করে আপনাদেরই মতো এক নবদম্পতি আসে। ওই নবদম্পতি এই বাড়িতে আসার পর 2 বছর ওদের মধ্যে কোনো সমস্যা হয়নি এবং এই বাড়ি থেকে একটাও ঝগড়াঝাঁটি, চিৎকার, চেঁচামেচির আওয়াজও শোনা যায়নি। 2 বছর পর থেকে ওই নবদম্পতির মধ্যে খুব চিৎকার, খুব চেঁচামেচি ও ঝগড়ার আওয়াজ শোনা যেতে লাগলো। আর ওদের মধ্যে কি নিয়ে ঝগড়া লাগতো সেটা আমাদের পাড়ার লোকেদের বুঝতে আর বাকি রইল না। বউটার 2 বছর হয়ে গেল, কোনো বাচ্চা হচ্ছে না। সেই নিয়ে স্বামীটি প্রতিদিন ঝগড়া করত। যখন ওদের দুজনের মধ্যে ঝগড়া হতো না, খুব বাজে রকমভাবে ঝগড়া হতো, কারণ স্বামীটা স্ত্রীর গায়ে হাত তুলতো আর রীতিমতো অত্যাচার করত। আমরা বাইরে থেকে পাড়ার লোকেরা খুব ভালোভাবেই টের পেতাম। এইভাবে দীর্ঘ 1 বছর ধরে ওদের দুজনের মধ্যে ঝগড়া চলার পর একদিন সন্ধেবেলায় আমি কাজ থেকে বাড়ি ফিরছি। হঠাৎ দেখি কি এই বাড়ির সামনে আমাদের পাড়ার কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, আর ভিতর থেকে বউটার তীব্র চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। মা গো, বাঁচাও বাঁচাও, চলে গেলাম পড়ে গেলাম, বাঁচাও। বাড়ির ভিতর থেকে বউটার তীব্র চিৎকার শুনে আমাদের কারুর বুঝতে বাকি রইল না যে বউটা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আর সন্তান না আসায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। বউটা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার জন্য পুলিশ প্রথমে স্বামীটাকেই সন্দেহ করে ঠিকই, কিন্তু কোনো প্রমাণ না পেয়ে স্বামীটাকে ছেড়ে দেয়। বউটা মারা যাওয়ার 2 মাস পর স্বামীটাকে এই বাড়িতে আর দেখা যেত না। আমরা ভাবতাম হয়তো বউয়ের মৃত্যু শোকে হয়তো নতুন বাড়ি ছেড়ে কদিন হয়তো কোথাও গিয়ে রয়েছে, কিন্তু এই বাড়ির ভেতর থেকে একদিন এমন এক মরা পচা বিশ্রী আষ্টে দুর্গন্ধ বেরোতে লাগলো যে আমরা পাড়ার লোক অতিষ্ঠ হয়ে এই বাড়ির দরজা ভেঙে ঢুকে দেখি এই বাড়ির নিচ তলায় তোমরা যে ঘরে থাকো সেই ঘরে স্বামীটাকে কে বা কারা যেন টুকাইয়ের মতো ফলা ফালা করে কেটে খুন করে রেখে গেছে। কিন্তু এই কাজ কে বা কারা করেছে আজও আমাদের কাছে রহস্য। এই বাড়িতে এই ঘটনা ঘটার পর পুলিশ স্বামীটা ডেড বডি নিয়ে যায় আর পুরো বডি সিল করে দেয়। তারপর ব্যাংক কর্তৃপক্ষ এই বাড়িটা নিয়ে নেয় এবং এই ঘটনা ঘটার 1.5 বছর পর এক ব্যবসায়ী এই বাড়িটা আপনাদের মতো কেনে, কিন্তু তিনিও 1 সপ্তাহের বেশি এই বাড়িতে টিকতে পারেনি, চলে যায় তার পরিবারকে নিয়ে।
তারপর উনি অনেকবার এই বাড়িতে ভাড়াটিয়া বসিয়েছেন, কিন্তু কেউই 1 সপ্তাহের বেশি টেকেনি, সবাই চলে গেছে। এই আপনারাই প্রথম যে এই বাড়িটা কিনে এত মাস ধরে রয়েছেন। আপনি যখন এত মাস ধরে এই বাড়িতে আছেন, আমরা পাড়ার লোকেরা বলা বলি করতাম নিজেদের মধ্যে যে আপনি আপনার পরিবারকে নিয়ে এই বাড়িতে সাহস করে আছেন কি করে। কিন্তু আমি বলবো, এখন আপনাদেরকে আপনি এই বাড়ি ছেড়ে আপনার স্ত্রীকে নিয়ে এক্ষুনি চলে যান। এই অভিশপ্ত বাড়ি আপনার ছেলে আর মেয়েকে কেড়ে নিয়েছে। আপনি আর এই বাড়িতে থাকবেন না দয়া করে। আপনি যদি বাড়ি না পান, আমার বাড়ির নিচতলা ফাঁকা আছে, আপনারা আমার বাড়িতে গিয়ে থাকবেন বরঞ্চ। রথিনবাবুর এই প্রস্তাব শুনে আমি আর রেখা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই, আর ঠিক করি খালি আমরা রথিনবাবুর বাড়ির নিচতলায় গিয়ে ভাড়া থাকবো। এই বাড়ি আমাদের আর দরকার নেই। কিন্তু সেই দিন রাতে যে আরো একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে, কেউ তা আগে থেকে জানতো? রথিন দত্তের মুখ থেকে ওই বাড়ির ইতিহাস জানার পর আমরা টোকায়ের টুকরো টুকরো দেহটাকে দেয়াল থেকে খুলে নিয়ে দাহ করার উদ্দেশ্যে শ্মশানে যাত্রা করি। রেখা শ্মশানে যায়নি শুধু, ও বাড়িতেই ছিল পাড়ার বউদের সঙ্গে। টোকাইয়ের দাহ কাজ সেরে আমার বাড়ি ফিরতে ফিরতে রাত 9:30 বেজে যায়। শ্মশান থেকে বাড়ি ফিরে এসে আমি নিম পাতা দাঁতে কেটে আর আগুন ছুঁয়ে কল ঘরে স্নানে যাই, আর রেখা ওইদিকে রান্নাঘরে রান্না করতে যায়। আমি কল ঘরে স্নান করছি, হঠাৎ কল ঘর থেকে রেখার তীব্র চিৎকারের আওয়াজ শোনা যায়। ও তাড়াতাড়ি এসো, আমি জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমাকে বাঁচাও, ওই মহিলা আমাকে মেরে ফেললো। রান্নাঘর থেকে রেখার চিৎকার শুনে আমি কল ঘর থেকে বেরিয়ে পড়ি কি মরি করে রান্নাঘরের দিকে ছুটে যাই, আর গিয়ে দেখি রেখা রান্নাঘরের মেঝেতে পড়ে আছে, আর শরীরের নিচের দিকটা পুরো আগুনে জ্বলছে। এই দৃশ্য দেখে আমি ঘর থেকে একটা মোটা কম্বল এনে রেখা শরীরে জড়িয়ে দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করি, আর জিজ্ঞাসা করি ওর গায়ে আগুন লাগলো কি করে। আমার প্রশ্নের উত্তরে রেখা যন্ত্রণা মাখানো গলায় বলে, তুমি তুমি কল ঘরে স্নান করতে যাওয়ার পর আমি রান্নাঘরে রান্না করতে যাই। আমি চাল আর আলু ধুয়ে হাঁড়িতে দিয়ে হাঁড়িটা যেই গ্যাস জ্বালিয়ে বসাতে যাব, হঠাৎ একটা ঠান্ডা লোমশ হাত এসে আমার ঘাটটাকে চেপে ধরে। আমার শরীর আর মুখটাকে জ্বলন্ত গ্যাসের দিকে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিতে আমি আর তাল সামলাতে না পেরে জ্বলন্ত গ্যাসের ওপর হুড়মুড়িয়ে পড়ে যাই। তারপর আমার গায়ে আগুন লেগে যায়, আর আমি চিৎকার করে পিছন ফিরে দেখি আমার সামনে লাল শাড়ি পরা এক পোড়া মতো মহিলা দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে খিক খিক করে হাসতে হাসতে ক্যানক্যানে গলায় বলছে, আমার এই বাড়ি ছেড়ে তুই গেলি না বল? তোর মেয়েটাকে আর ছেলেটাকে যেমন খেয়েছি, এবার আমি তোকে খেলাম। নে এবার তুই পুড়ে মর। এই বলে পোড়া মতো মহিলাটি হাসতে হাসতে কালো ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। রেখার মুখে সব কথা শুনে বুঝতে আমার আর বাকি রইল না যে আমার কাছ থেকে আমার ছেলে মেয়েগুলোকে এই পোড়া মতো মহিলাটা কেড়ে নিয়েছে। ইতিমধ্যেই রেখার শরীরের আগুনটা নিভেও যায়। এরপর আমি আর পাড়ার কিছু লোকজন মিলে রেখাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাই ঠিকই, কিন্তু রেখাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রেখা মারা যায়। আর এরপরে আপনি কি করলেন কাকা? আপনার স্ত্রী, মেয়ে আর ছেলে মারা যাবার পর কি
আপনি পরদিন ওই অভিশপ্ত বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন? বাবা, ভোর হয়ে আসছে, বৃষ্টিও কমে এসেছে। যাও যাও, এবার তুমি বাড়ি যাও। এরপর বৃষ্টির বেগ বাড়লে আর তুমি বাড়ি ফিরতে পারবে না। রতনের কথা শুনে কুন্তল হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 4:30 বাজে, আর বাইরে বৃষ্টিটাও ইতিমধ্যে কমে এসেছে। কুন্তল বৃষ্টি কমে এসেছে দেখে বেশি দেরি না করে হোটেলের বাইরে এসে হেলমেট পরে বাইকে উঠে বাড়ির দিকে রওনা যেই দিতে যাবে, মধ্যবয়স্ক লোকটার দিকে মানে রতনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা কাকা, আপনার ডাক নাম তো রতন, আপনার ভালো নামটা কি? বাবা, আমার ভালো নাম তারক মণ্ডল। হ্যাঁ রে কুন্তল, গতকাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছিল, তুই ঠিকমতো বাড়ি পৌঁছেছিলিস তো? কখন পৌঁছালি? বাড়ি আর কই পৌঁছতে পারলাম। কাল রাতে পথে যেতে যেতে নিত্যানন্দপুর গ্রামের মাঝখানে একটা ছোট খাবারের হোটেল চোখে পড়ল। সেই হোটেলে কালকে সারা রাত কাটালাম। কুন্তলের মুখে খাবার হোটেলের কথা শুনে অফিসের অন্য এক কলিগ হিরেনবাবু বলে ওঠে, আমার তো নিত্যানন্দপুর গ্রামে বাড়ি। তা কুন্তল, তুমি কোন খাবার হোটেলে কাল রাতে ছিলে? হোটেলের নাম কি? হোটেলের নাম রতন পাইস হোটেল, আর হোটেলের মালিকের নাম হলো তারক মণ্ডল। কুন্তলের মুখে হোটেল ও হোটেলের মালিকের নাম শুনে হিরেনবাবুর চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং কুন্তলের উদ্দেশ্যে কাপা কাপা গলায় বলে, কুন্তল, তুমি আরেকবার হোটেলের নাম আর মালিকের নামটা বলো তো। ওই তো রতন পাইস হোটেল, আর মালিকের নাম তারক মণ্ডল। কুন্তল, তুমি কাল সারা রাত ওই রতনের পাইস হোটেলের মালিক তারক মণ্ডলের সাথে ছিলে? হ্যাঁ, কাল সারা রাত ওই রতন পাইস হোটেলে ছিলাম, আর তারক কাকার হাতে ওনার রান্না খেলাম। দারুণ রান্না করে। অনেকদিন পর একটা ভালো হোটেলে রান্না খেলাম। আর জানেন তো হিরেনবাবু, ওনার জীবনে ঘটে যাওয়া এক লম্বা ভৌতিক গল্প কাল আমাকে শুনিয়েছেন। সত্যি, ভদ্রলোকের জীবনটা খুব দুঃখজনক। উনি একটা সাধ করে নতুন বাড়ি কিনলেন, কিন্তু ওই অভিশপ্ত বাড়ি ওনার স্ত্রী আর ছেলে মেয়েকে ওনার জীবন থেকে কেড়ে নিল। এই যা, আসার সময় জিজ্ঞেস করা হলো না উনি এখন ওই অভিশপ্ত বাড়ি ছেড়ে কোথায় আছেন। গতকাল রাতে তুমি যার হোটেলে খেয়েছো আর যার সঙ্গে গল্প করেছো, ওই হোটেলের মালিক তারক মণ্ডল আজ থেকে 1.5 বছর আগে ওনার ওই হোটেলে গতকাল রাতে যেমন ঝড় বৃষ্টি হয়েছে, ওই রকমই ঝড় বৃষ্টি বাদলের দিনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, স্ত্রী আর সন্তানের শোকে। অফিস কলিগ হিরেনবাবুর মুখ থেকে রতনের পাইস হোটেলের মালিক তারক মণ্ডলের মৃত্যুর কথা শুনে কুন্তল অবাক গলায় বলে ওঠে, এ আপনি কি বলছেন? তারক কাকা মারা গেছে আজ থেকে 1.5 বছর আগে, কিন্তু কালকে রাতেই তো আমি ওনার হোটেলে গিয়ে ওনার রান্না করা খাবার খেয়ে এলাম। না না হিরেনবাবু, এটা আপনি মজা করছেন আমার সঙ্গে। এ কোনোভাবেই সম্ভব নয়। না না, হিরেনবাবু একটাও মিথ্যে কথা তোকে বলছে না, সত্যি কথাই বলছে। আজ থেকে 1.5 বছর আগে গতকাল রাতে যেমন তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক ওই রকম রাতে তারক মণ্ডল তার হোটেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে স্ত্রী ও সন্তানদের মৃত্যুর শোকে। ওনার এই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার কথা দুটো গ্রামের সবাই জানে, কারণ ওনাকে আর ওনার ওই পাইস হোটেলকে সবাই চিনত এক ডাকে। অসীম ও হিরেনবাবুর মুখ থেকে রতনের পাইস হোটেলের মালিক তারক মণ্ডলের মৃত্যুর খবর শুনে কুন্তল হতভম্বের মতো ভাবতে থাকে আর মনে মনে ভয়ার্ত অবাক গলায় বলতে থাকে, গতকাল রাতে তাহলে রতনের পাইস হোটেলে আমাকে যত্ন করে ভালোবেসে এত ভালো ভালো রান্না কে খাওয়ালো তাহলে? তারক, না তারকের অতৃপ্ত আত্মা?